বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডেই প্রথম সংগঠিত হয়েছিল। তারপরে সেখান থেকে তা বিস্তার লাভ করেছিল ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকা যুক্তরাষ্ট্রে। অনেক পরে পৃথিবীর অন্যান্য দেশেও শিল্পায়ন শুরু হয়েছিল। তবে শিল্প বিপ্লব বা শিল্পায়ন হলো সমৃদ্ধির পথ, আধুনিকতার পথ। আজকেও আধুনিক এবং উন্নত দেশ বলতে সেই সব দেশকেই বোঝানো হয়ে থাকে যারা শিল্পায়নে এগিয়ে আছে। যাই হোক, সাধারণভাবে বলতে গেলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল বলে সেই পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত দেশ হিসাবে সবার আগে আত্মপ্রকাশ করেছিল। ইংল্যান্ডের বড় বড় কলকারখানায় প্রচুর পরিমাণে শিল্পদ্রব্য উৎপন্ন হতে শুরু করেছিল। আবার এই সব পণ্য সামগ্রী পৃথিবীর সর্বত্র চড়া দামে বিক্রি করে ইংল্যান্ড সম্পদে ফুলে ফেঁপে উঠেছিল। আপাত দৃষ্টিতে শিল্পায়নের মাধ্যমে দেশের সমৃদ্ধি ঘটাই স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে যে গভীর আর্থসামাজিক রাজনৈতিক প্রভাব জড়িয়েছিল তা যত দিন গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছিল। বলা বাহুল্য, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়েছিল বলে ওই সব প্রভাব প্রথম ইংল্যান্ডে স্পষ্ট হয়ে উঠেছিল। শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ক্ষেত্রে কী প্রভাব দেখা দিয়েছিল? প্রথমত, শিল্প বিপ্লবের ফলে অল্প সময়ে প্রচুর পণ্য সামগ্রী উৎপন্ন হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। দ্বিতীয়ত, ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর শিল্প পণ্য উৎপন্ন হওয়ার ফলে ওই সব দেশের মধ্যে বাজার নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। ইউরোপ ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহাদেশে। এশিয়া বা আফ্রিকার অনুন্নত দেশে কে আগে বাজার দখল করবে তাই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছিল। এইভাবে শিল্প বিপ্লব অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদের সূচনা করেছিল। তৃতীয়ত, শিল্প বিপ্লব ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটিয়েছিল। আগে শ্রমিকরা নিজ গৃহ বাদে নিজস্ব যন্ত্রপাতি দিয়ে শিল্পপণ্য উৎপাদন করত। তারা নিজের ঘরে বসে তাদের প্রয়োজনীয় শিল্পদ্রব্য উৎপন্ন করত। কিন্তু এখন শ্রমিকরা ফ্যাক্টরিতে বসে অপরের বা মালিকদের ক্রয় করা মেশিনে কাজ করে প্রচুর মালপত্র তৈরি করে। এই পদ্ধতি ফ্যাক্টরি প্রথা নামে অভিহিত। চতুর্থত, ফ্যাক্টরি প্রথা থেকেই সৃষ্টি হয়েছিল শ্রম বিভাজন এবং বিপুল উৎপাদন। আগেকার দিনে শ্রমিক এই শিল্প বিপ্লবের আগে শ্রমিক নিজেই সম্পূর্ণ জিনিসটা তৈরি করত। এখন শিল্প বিপ্লবের ফলে তারা করে সেই জিনিসটার অংশবিশেষ, অর্থাৎ এক একজন শ্রমিক জিনিসের এক একটা অংশ তৈরি করতে থাকে, সম্পূর্ণটা নয়। এই পদ্ধতি শ্রম বিভাজন। এতে শ্রমিকদের পারদর্শিতা বৃদ্ধি পেলেও সমগ্র জিনিসটি তৈরির ব্যাপারে তারা অদক্ষই থেকে যেত। পঞ্চমত, ইতিপূর্বে বিত্তশালী বা পুঁজিপতিরা ব্যবসা বাণিজ্য তাদের পুঁজি বা মূলধন বিনিয়োগ করত, যাকে বলা হতো বাণিজ্যিক পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটাল। কিন্তু শিল্প বিপ্লবের সময় থেকে পুঁজিপতিরা শিল্পদ্রব্য উৎপাদনের জন্য কলকারখানা গড়ে তুলতে পুঁজি বা মূলধন বিনিয়োগ করতে শুরু করে। এই ধরনের পুঁজিকে বলা হয় শিল্পে নিয়োজিত পুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। অর্থাৎ শিল্প বিপ্লবের সময় থেকে বাণিজ্যিক পুঁজির পরিবর্তে শিল্পে নিয়োজিত পুঁজি প্রাধান্য লাভ করেছিল। শিল্প বিপ্লবের
ক্ষেত্রে এই ছিল অর্থনৈতিক প্রভাব। তার সামাজিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ ছিল না। তার সামাজিক প্রভাবগুলো কী ছিল? প্রথমত, শিল্প বিপ্লবের সময় থেকে আগেকার গ্রামের পরিবর্তে শহরগুলো প্রাধান্য পেয়েছিল। কারণ মানুষ কলকারখানায় এই সময় মানুষ কী করেছিল? কলকারখানায় গড়ে ওঠার জন্য শহরে মানুষ চাকরির আশায় গ্রাম ছেড়ে তারা যেখানে কলকারখানা গড়ে উঠেছিল সেখানে এসে ভিড় করেছিল। এক কথায় বলতে গেলে শিল্প বিপ্লবের ফলে গ্রামের পরিবর্তে শিল্পনগরীগুলোই দেশের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, শ্রমিকরা তাদের স্বনির্ভরতা হারিয়ে কারখানা মালিকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। তৃতীয়ত, কলকারখানায় প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োজিত হওয়ায় একদিকে যেমন শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটেছিল, অন্যদিকে তেমনি মূলধনী মালিক সম্প্রদায় বা পুঁজিপতি সম্প্রদায় এবং শ্রমিক শ্রেণীর মধ্যে কী হয়েছিল? বৈষম্য স্পষ্ট হয়ে দেখা দিচ্ছিল। চতুর্থত, যন্ত্রচালিত শিল্পোৎপাদন পদ্ধতিতে শ্রমিকের কর্মদক্ষতা ও নিপুণতার তেমন প্রয়োজন হতো না বলে বহু সংখ্যক নারী ও অল্প বয়স বা ছোট ছোট ছেলে মেয়েদের সামান্য মজুরিতে কলকারখানায় নিয়োগ করা শুরু হয়। নিঃস্ব পিতামাতা তাদের এই বালক বালিকাদের কলকারখানায় মালিকদের কাছে ভাড়া খাটাবার ফলে প্রাচীন দাসপ্রথারই পুনঃপ্রবর্তন হয়েছিল বলে মনে করা যেতে পারে। পঞ্চমত, শিল্প বিপ্লবের দরুন বহু সংখ্যক কলকারখানা গড়ে ওঠায় কর্মসংস্থানের যেমন সুযোগ হয়েছিল, কিন্তু শ্রমিকরা কারখানা মালিকের কৃপাপ্রার্থী হবার ফলে যে কোনো অজুহাতে সেই মালিক সেই শ্রমিককে বরখাস্ত করতে পারত। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিলে যখন উৎপাদনের প্রয়োজন কম হতো বা প্রয়োজন হতো না, তখন শ্রমিকদের যে কোনো অজুহাতে মালিকরা কী করত? বরখাস্ত করত বা শ্রমিকরা কাজ পেত না। কাজ না পাওয়ার দরুন তারা বেকার হয়ে পড়ত। এবারে এ ছিল তার সামাজিক প্রভাব। এবার শিল্প বিপ্লবের ক্ষেত্রে তার রাজনৈতিক প্রভাবও বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কী ছিল? প্রথমত, শিল্প বিপ্লবের আগে যেমন দেশের রাজনীতিতে অভিজাতদের প্রাধান্য ছিল, এখন সেই জায়গা দখল করেছিল কারা? পুঁজিপতি বা মূলধনী সম্প্রদায়ের মানুষরা। শ্রমিকরাও রাজনীতি থেকে পিছিয়ে থাকেনি। দ্বিতীয়ত, শিল্প বিপ্লব বিশ্ব রাজনীতিতে জটিলতার সৃষ্টি করেছিল। ইউরোপের বিভিন্ন দেশে শিল্পায়ন শিল্প উৎপাদনে উদ্বৃত্ত ঘটিয়েছিল। এর ফলে বাজারের লোভে অন্যান্য মহাদেশে গিয়ে হাজির হয়েছিল ইউরোপীয় দেশগুলি। বাজারের সন্ধানে আফ্রিকা ও এশিয়ায় ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশ যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল, তা থেকে শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছিল। তৃতীয়ত, শিল্প বিপ্লবের ফলে একথা স্পষ্ট হয়ে উঠেছিল যে কোনো দেশের সামরিক ক্ষমতা তার উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল। বর্তমান শতকের প্রথম দিকে বিশ্ব রাজনীতিতে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি যে প্রাধান্য লাভ করেছিল তার মূলে আছে ওইসব দেশের শিল্পায়ন। সবশেষে বলা যায় যে ইউরোপের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল এই শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কেবলমাত্র ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা প্রথমে ইংল্যান্ডে শুরু হয়ে ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, ইটালি, জার্মানিতে ছড়িয়ে পড়েছিল, আর এর প্রভাবে ছড়িয়ে পড়ে সমগ্র পৃথিবী জুড়ে। শিল্প বিপ্লব বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছিল। তাই দু এক কথায় শিল্প বিপ্লবের বর্ণনা সম্ভব নয়, এর বিস্তার বৃহত্তর পরিসরে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।